শুভ সকাল সবাইকে। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পুরনো বছরের গমন ও নতুন বছরের আগমনের প্রাক্কালে 25শে ডিসেম্বরের আগে আজ পশ্চিমবঙ্গের প্রাচীনতম দুটি ঐতিহাসিক স্থান ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হুগলি নদীর তীরে অবস্থিত এই দুটি ঐতিহাসিক স্থানে কিভাবে পৌঁছালাম, কি দেখলাম, সেই সমস্ত তথ্য থাকলো আজকের এই ভিডিওতে। চলুন। যাত্রাটা শুরু হলো মেছেদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ধরে নিলাম রানী শিরোমণি এক্সপ্রেস। চললাম কলকাতার উদ্দেশ্যে হাওড়া স্টেশনের দিকে। দূরে দেখা যাচ্ছে রামকো সিমেন্ট কারখানার, তাদের সিমেন্টের যে কারখানা তার অংশ। ধীরে ধীরে এগিয়ে চললাম সামনের দিকে। চলুন আমার সঙ্গে আপনারাও এই ভ্রমণের সাথী হয়ে বেরিয়ে পড়ুন। চলে এলাম হাওড়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রার জন্য ধরে নিলাম ব্যান্ডেল লোকাল। তখন ছিল সকাল 10টার সময়। ব্যান্ডেল লোকাল দাঁড়িয়ে আছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট লেট করে ছেড়ে দিল ব্যান্ডেল উদ্দেশ্যের দিকে। সামনে তখন কোলফিল্ড এক্সপ্রেস আমাদেরকে অতিক্রম করে হাওড়া স্টেশনের দিকে প্রবেশ করছে। একে একে অনেকগুলো প্রায় 10টা স্টেশন অতিক্রম করে আমরা চলে এলাম ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশনের ওভারব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ব্যান্ডেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে এগিয়ে চললাম। প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই বাঁ হাতের অটো স্ট্যান্ড অথবা টোটো স্ট্যান্ড থেকে আপনারা ব্যান্ডেল চার্চ যাওয়ার জন্য অটো বা টোটো পেয়ে যাবেন। আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। উঠে পড়লাম একটি অটোতে, ছেড়ে দিলাম ব্যান্ডেল স্টেশনকে। এগিয়ে চললাম ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। জনপ্রতি ভাড়া পড়েছিল 20 টাকা। আমরা এগিয়ে চললাম ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। এই ব্যান্ডেল চার্চের একটি ইতিহাস আছে। সেই ইতিহাস আমরা ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরব। এখন এগিয়ে চলছি ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। এখন আমরা ব্যান্ডেল চার্চের কাছে। এই ব্যান্ডেল চার্চ প্রতিষ্ঠিত হয়েছিল 1599 খ্রিস্টাব্দে পর্তুগিজদের দ্বারা। ইংরেজ শাসনের আগে পর্তুগিজরাই আমাদের এই দেশে তাদের ঔপনিবেশ স্থাপন করেছিল। তাদেরই একটি কৃষ্টি হলো 1599 সালের এই ব্যান্ডেল চার্চ। এই ব্যান্ডেল চার্চের একটি সুদীর্ঘ ইতিহাস আছে। সেই ইতিহাসটাই আপনাদের সামনে তুলে ধরব। এখন আমরা ব্যান্ডেল চার্চের সামনে। ব্যান্ডেল চার্চ 1599 খ্রিস্টাব্দে হুগলি নদীর তীরে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু 1632 সালে শাহজাহান মুঘল সম্রাট তিনি এই ব্যান্ডেল চার্চকে ডিস্ট্রয় করে দেন। কারণ তার সন্দেহ ছিল এই ব্যান্ডেল চার্চের যারা ফাদার ছিলেন তারা হয়তো খ্রিস্ট ধর্মটাকে ধীরে ধীরে ছড়িয়ে দেবে। সেই ভয়ে তিনি এই চার্চটাকে ধ্বংস করেন 1632 সালে। এবং এখানকার যে পাদ্রী ছিলেন বা যারা ফাদার ছিলেন তাদেরকে তিনি নিয়ে যান নিজের রাজদরবারে। সেখানে তিনি তাদের মধ্যে যিনি প্রধান প্রিস্ট ছিলেন তাকে তিনি একটা মত্ত হাতির কাছে ছেড়ে দেন যাতে সে তাকে পিষে মেরে দেয়। কিন্তু সেই হাতি তাকে না মেরে তাকে শুঁড়ে তুলে নিজের পিঠে বসিয়ে নেয়। এই জন্য তাকে শাহজাহান 770 বিঘা জমি তিনি ডোনেট করেছিলেন। এবং পরবর্তী সালে 1660 সালে এই ব্যান্ডেল চার্চটা নতুনভাবে আবার এখানে গড়ে ওঠে। এখন আমরা ব্যান্ডেল চার্চের কাছে একটি সুন্দর পার্ক তৈরি করা হয়েছে সেইটা দেখছি।
যেখানে যীশুখ্রিস্টের নানা রকম অবয়ব সেখানে তুলে ধরা হয়েছে। যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধের অবস্থা, যীশুখ্রিস্টের জীবনের নানা রকমের অংশ সব কিছুই এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই পার্কের ভিতরে প্রবেশ নিষেধ ছিল, তাই যত দর্শক তারা সবাই বাইরে থেকেই এই ছবি তুলছিল বা একে নিজেদের ক্যামেরাবন্দি করছিল। তাই আমিও এখানে দাঁড়িয়ে দূর থেকেই যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি। এই ব্যান্ডেল চার্চকে দ্য ব্যাসিলিকা চার্চ হিসাবেও পরিচিত করা যায়। ফাদার জোয়ান ডে ক্রুজ যিনি ছিলেন তাকেই শাহজাহান আগ্রাতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু এই হাতির যে গল্পটা আপনাকে বললাম এটা একটি অলৌকিক ঘটনা হিসাবে পরিচিত হয়ে আছে এবং এর সম্পূর্ণ বিবরণ আপনারা এই ব্যান্ডেল চার্চের ভিতরেই দেখতে পাবেন। আমরা সেই ছবিটাকে তুলে ধরতে পারিনি কারণ সেখানে ফোন অ্যালাউ ছিল না। এখন ধীরে ধীরে ব্যান্ডেল চার্চের ভিতরে প্রবেশ করছি। এর সম্বন্ধে আরও একটি বিবরণ, ঐতিহাসিক বিবরণ পাওয়া যায় যে একবার এইখানে এক বণিক, যে বণিক কিনা জাহাজে করে ব্যবসা করতে এসেছিল, সে ঝড়ের কবলে পড়ে যায় এবং সে তখন জেসাসের কাছে প্রার্থনা করে যে যখনই কোনো চার্চ এই পথে সে দেখতে পাবে সে তার মাস্তুল একটা এখানে দান করে দিয়ে যাবে। তো সেই মতন সে যখনই হুগলির উদ্দেশ্যে এসেছিল তখন এই চার্চটি তার প্রথম চোখে পড়ে এবং সে তার জাহাজের মাস্তুল, সেই মাস্তুলটাকে এখানে সে ডোনেট করে যায়। প্রায় 70 ফুট বিশিষ্ট সেই মাস্তুল এখানে এখনও আছে। এই হলো ব্যান্ডেল চার্চের উপাসনালয়। এই উপাসনালয়ের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ একেবারেই নিষেধ এবং এইখানটাই হলো সবথেকে আকর্ষকজনক চিত্র এখানে রাখা আছে। যদি আপনারা কখনো ব্যান্ডেল চার্চে যান, আমি বলবো এই উপাসনালয়ের ভেতরে অবশ্যই যাবেন। যা কিছু আছে এই উপাসনালয়ের ভেতরেই আছে। খুব সুন্দরভাবে যীশুখ্রিস্টের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি ঘটনা এখানে সাজানো আছে। ও হ্যাঁ, আরেকটা কথা, ব্যান্ডেল চার্চ খোলার সময় সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত, তারপর ব্যান্ডেল চার্চ কিন্তু বন্ধ থাকে। এখন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ব্যান্ডেল চার্চের একদম উপর প্রান্তের দিকে এগিয়ে চলেছি। এই হলো ব্যান্ডেল চার্চের সর্বোচ্চ অংশ। এখানেই অনেকে মোমবাতি জ্বালিয়ে তাদের মনের প্রার্থনা প্রভু যিশুর কাছে সমর্পণ করছিল। অনেকে ফুলের মালাও সেখানে প্রদান করছিল। এটা হলো ব্যান্ডেল চার্চের সর্বোচ্চ অংশ। এই হলো ব্যান্ডেল চার্চের সেই মাস্তুলের ইতিহাস। এইখানেই মাস্তুলটাকে এখনও সাজিয়ে রাখা হয়েছে খুব সুন্দরভাবে। এটা ঝড়ের কবলে পড়ে ভেঙে গিয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এটিকে এখানে এখনও সংরক্ষিত করে রেখেছে। ব্যান্ডেল চার্চের এই মাস্তুলটি অবশ্যই আপনারা এখানে দেখবেন। তো আরেকটা এখানে বলার আছে, সেটা হলো যে 1988 সালে পোপ দ্বিতীয় জন পল এই গির্জাটিকে ব্যাসিলিকা সম্মানে ভূষিত করেন এবং তখন থেকে এর গুরুত্ব আরও বেড়ে যায়। ব্যান্ডেল চার্চ দেখার পর এগিয়ে চললাম আরেকটি ঐতিহাসিক নিদর্শন হুগলির ইমামবাড়া দেখার জন্য। এই মুহূর্তে হুগলির ইমামবাড়ার প্রধান ফটকের কাছে এসে আমাদের গাড়ি দাঁড়ালো। জনপ্রতি ভাড়া পড়ল 20 টাকা। হুগলির ইমামবাড়ার ভিতরে প্রবেশের জন্য
প্রবেশ মূল্য পড়েছিল 20 টাকা পার হেড। এখানে ইমামবাড়ার সম্পূর্ণ হিস্ট্রি এখানে লিখে দেওয়া হয়েছে, আপনারা চাইলে এটা এখান থেকে পড়ে নিতে পারেন। ইমামবাড়ার ভেতরে প্রাচীন স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন এখানে দেখতে পাওয়া যায়। এবারে বলবো যে ইমামবাড়া প্রতিষ্ঠার ইতিহাস সম্বন্ধে। হুগলির ইমামবাড়া শিয়াপন্থী মুসলিমদের একটি নিদর্শন, যেটি প্রতিষ্ঠা করেছিলেন বা শুরু করেছিলেন বিখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিন, এবং তিনি মারা যাওয়ার পর সৈয়দ কারামত আলী এর দায়িত্ব নেন। কিন্তু মেন যে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর যে স্থপতি, এটা আরম্ভ হয়েছিল 1841 সালে। 1841 সালে কেরামাতুল্লাহ খান এর স্থপতি শুরু করেন, যেটা শেষ পেয়েছিল 1861 সালে। প্রায় 20 বছর ধরে এটার নির্মাণ কার্য চলেছিল। খরচ হয়েছিল তৎকালীন যুগে 2,17,420 টাকা। এবং এর এই যে প্রধান স্থপতি, এই স্থপতির এই যে পিছন রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি, এটা সোজা চলে যাচ্ছে একদম গঙ্গা বা ভাগীরথী বা হুগলি নদীর তীরে। আর এই দেখুন, এই যে এই ঘড়ির মতন, এটা হলো সূর্য ঘড়ি। প্রাচীন ইতিহাসের বা তৎকালীন টেকনিক্যাল যে কতটা উন্নত ছিল, এটা হলো তারই নিদর্শন। সূর্যের অবস্থানে এরও অবস্থান চেঞ্জ হয়। এখন আমরা এখানে ইমামবাড়ার পেছনে গঙ্গা নদীকে দেখছি। আপনারা চাইলে এখানে নৌকো করে ঘুরতে পারেন, সেই চার্জ কিন্তু আলাদা। নৌকো যারা চালাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করলেই ওরা আপনাদেরকে বলে দেবে। এটি হলো এমন একটা বিশাল 3টে ঘড়ি, প্রত্যেকটি 1 ঘন্টা অন্তর অন্তর এই ঘড়িগুলো বাজে। এর ওজন এতটা যে কল্পনার বাইরে। এই ঘন্টাগুলোকে বাজানোর জন্য এই চাবিতে দম দেওয়া হয়। দম দিতে 2 জন লোকের প্রয়োজন পড়ে। এখন ইমামবাড়ার একদম উপর থেকে হুগলি নদীর একটি ভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। আর একটা কথা বলি, এখানেই আমরা ইমামবাড়া দর্শন তথা ব্যান্ডেল চার্চ দেখা এখানেই শেষ করলাম। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে আগত নতুন বছরের শুভকামনা জানিয়ে আজকের মতন বিদায় নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, এই প্রতিশ্রুতি দিয়ে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম।